সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আফগানিস্তান সুদানের সঙ্গে একই তালিকায় বাংলাদেশ। লজ্জা কি আছে আদৌ ইউনুস বিএনপির? আরও জানিয়ে দিব ৯৫ ঘণ্টা ৫০ গ্রাম, একটা অবৈধ সরকার যারা জনগণের পরোয়া করে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব, প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ময়মনসিংহের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুসলিম উদ্দিন মারা গেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজধানীতে ছাত্রলীগের বিক্ষোভ, উত্তেজনা বৃদ্ধি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব স্থানীয় নির্বাচন ঘিরে নতুন কৌশল, রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ঈদের আগেই আসছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ক্ষমতার অপব্যবহার করছেন ট্রাম্প, ক্ষুব্ধ ডেমোক্র্যাট শিবির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে ইরানের ৩ ধাপের শান্তি পরিকল্পনা, পর্দার আড়ালে কি ঘটছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব জনমত ও রাজনীতির কঠিন সমীকরণ, ইরান যুদ্ধ নিয়ে কঠিন সংকটে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ এখন বিশ্বের সেই 10টি দেশের একটি যেখানে মানুষ সবচেয়ে তীব্র খাদ্য সংকটে আছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান, সুদান, ইয়েমেন, মিয়ানমারের মতো দেশ, যেগুলোর বেশিরভাগই দীর্ঘ যুদ্ধ বা রাষ্ট্রীয় ব্যর্থতার শিকার। এই তালিকায় বাংলাদেশের নাম থাকাটা কেবল পরিসংখ্যানের বিষয় না, এটা গভীরভাবে লজ্জার। ২০৬৪ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেটাকে নির্বাচন বলা কতটা সঠিক সেটা নিয়ে দেশের মানুষের মধ্যে প্রশ্ন আছে। বড় বড় দলগুলো ছিল না, ভোটারও ছিল না বললেই চলে। সেই প্রক্রিয়ায় ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন দেশ চালাচ্ছে, অথচ দেশের কোটি কোটি মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না। খাদ্য সংকটের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন আর আন্তর্জাতিক ত্রাণ কমে যাওয়ার কথা। বাংলাদেশে সরাসরি যুদ্ধ নেই, তবু বাংলাদেশ এই তালিকায়। এর মানে হল দেশের ভেতরে কাঠামোগত সমস্যা এতটাই গভীর যে বাইরের কারণ ছাড়াও মানুষ খাদ্য সংকটে পড়ছে। সারের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বিএনপির রাজনৈতিক ইতিহাস বলে এই দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রার চেয়ে দলীয় স্বার্থ আর ব্যবসায়িক নেটওয়ার্ক রক্ষায় বেশি মনোযোগ দেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, আর মন্ত্রীরা বিবৃতি দিয়ে যাচ্ছেন। বিবৃতিতে দেশ চলে না। একটা সরকারের সবচেয়ে প্রাথমিক দায়িত্ব হল মানুষের পেটের ব্যবস্থা করা। সেই দায়িত্বে যে সরকার ব্যর্থ তাকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির জায়গাটা এখন কোথায় সেটা নিয়েও প্রশ্ন আছে, কারণ যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না সেই নির্বাচনে আসা সরকারকে ভোটের মাধ্যমে চাপ দেওয়ার সুযোগও মানুষের হাতে নেই। শেরপুরের ৫০টা গ্রামে ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। ৯৫ ঘণ্টা পেরিয়ে গেছে। মানুষ ফ্যানের নিচে ঘুমাতে পারছে না, মোবাইল চার্জ দিতে পারছে না, এসএসসি পরীক্ষার্থী পড়তে পারছে না। পল্লী বিদ্যুতের লাইনম্যানের দেখা নেই। জেনারেল ম্যানেজার বলছেন কিছু এলাকায় বিদ্যুৎ নেই, এটা সত্যি। ব্যাস, এতটুকুই। এর বেশি কথা নেই তাদের কাছে। এই সরকার ক্ষমতায় এসেছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে, এমন একটা নির্বাচনের মাধ্যমে যেখানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। কেন্দ্রে কেন্দ্রে শূন্যতা ছিল, কিন্তু তাতে কিছু আসে যায়নি। বিএনপি তার নিজস্ব কায়দায় ক্ষমতার চেয়ারে বসে গেছে, আর বসার পর থেকে এই দলটি যা করছে, শেরপুরের অন্ধকার গ্রামগুলো তার একটা ছোট্ট কিন্তু নির্মম উদাহরণ। বিএনপি কোনো নতুন দল না, এই দলের জন্ম সেনানিবাসে, জিয়াউর রহমানের হাতে, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। সেই শুরু থেকেই এই দলের সাথে জনগণের সম্পর্কটা ছিল উপর থেকে নিচে চাপিয়ে দেওয়ার সম্পর্ক। ক্ষমতায় থেকে দুর্নীতি করো, সন্ত্রাস পুষো, আর ভোটের সময় যা করার করো। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং এবার গণরায়ের ধার না ধরে সরাসরি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। এই সরকারের মন্ত্রীরা বসে আছেন ঢাকার শীতাতপন নিয়ন্ত্রিত কক্ষে। শ্রীবর্দীর সোহেল ৩ দিন ধরে অন্ধকারে বসে আছেন, সেটা তাদের ঘুমে ব্যাঘাত ঘটায় না। ঝিনাইগাতির আতিক আকন্দ বলছেন খুব তাড়াতাড়ি যেন বিদ্যুৎ আসে, কিন্তু সেই অনুরোধ শোনার মানুষ কোথায়?
যে সরকারের বৈধতাই নেই জনগণের কাছে, সে সরকার জনগণের কথা শুনবে কোন দায়? এমনিতেই শেরপুরের এই এলাকাগুলোতে স্বাভাবিক সময়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং চলে, মানে আধা দিনের বেশি বিদ্যুৎ থাকে না এমনিতেই। সেই বাস্তবতায় কালবৈশাখীর পর ৪ দিন অন্ধকার, মানে একটা গোটা জনপদ কার্যত থমকে যাওয়া। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাঠে নেই, মেরামত হচ্ছে না, কোনো জবাবদিহি নেই। এটা কি শুধু প্রশাসনিক ব্যর্থতা? না, এটা একটা সরকারের পুরো চরিত্রের প্রতিফলন। যে সরকার জনগণের ভোটে আসেনি, তাই জনগণের কাছে দায়বদ্ধ থাকার কোনো কারণ তারা খুঁজে পায় না। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪, ১৮ ও ২৪ সালে জাতি দেখেছে। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন উদ্বোধনের সময় এসব কথা বলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার উপরই সরকারের গৃহীত কার্যক্রমের সফলতা নির্ভর করে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। অনুষ্ঠানে যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। একটি নৈতিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ডিসিদের নিরপেক্ষতা ও পেশাদারত্বের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ব্যক্তিগত স্বার্থ বা পদোন্নতির জন্য পেশাদারত্বের সঙ্গে আপোস করা সাময়িকভাবে লাভজনক মনে হলেও তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে দুর্বল অর্থনীতির সময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকার ৩০ লাখ কোটি টাকার ঋণ রেখে গেছে এবং দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছিল। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মুসলিম উদ্দিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার বেলা 11:30টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। তিনি তার ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেন, আমাদের বাবা ৮৮ বছর বয়সে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। বাবার জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বেলা ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে ও বিকেল ৫টায় আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উপজেলার নিয়োগী কুশমাইলে তার নিজ বাড়িতে দাফন করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, মুসলিম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬-র তৃতীয়, ১৯৯৬-এর সপ্তম, ২০০৮-এর নবম, ২০১৪-র দশম ও ২০১৮-র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী মালেক সরকারের কাছে পরাজিত হন। জাতীয় সংসদে ৫ বার সংসদ সদস্য হবার আগে তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশাগত জীবনে আইনজীবী মুসলিম উদ্দিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল নিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দলটির এই প্রস্তুতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, প্রার্থী বাছাইয়ে পরিবর্তন আনা এবং স্থানীয় ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়ার মতো কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সক্রিয়তা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচন অনেক সময় জাতীয় রাজনীতির একটি সূচক হিসেবে কাজ করে। তাই এই নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারলে দলটির জন্য ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা সহজ হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা চালাচ্ছে।
তারা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ও জনসম্পৃক্ততার কারণেই তাদের জনপ্রিয়তা রয়েছে। তারা আশাবাদী, নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন, স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি এই বিষয়গুলোই ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা বাড়া স্বাভাবিক। এটি একদিকে রাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি করে, অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গতিশীল রাখে। সবশেষে বলা যায়, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নতুন কৌশল রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই কৌশল বাস্তবে অতটা কার্যকর হয়। ঈদের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা। তবে এখন পর্যন্ত এ ধরনের দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি, যা বিষয়টিকে অনিশ্চিত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় রাজনৈতিক নেতাদের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে এ ধরনের গুঞ্জন প্রায়ই দেখা যায়। অনেক সময় এটি দলীয় কৌশল, আবার কখনো গুজব হিসেবেও ছড়িয়ে পড়ে। তাই যাচাই ছাড়া এমন তথ্য বিশ্বাস করা ঠিক নয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী মহল এই দাবিকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে যাচাইবিহীন তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যা নির্ভর করে নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ এবং ব্যক্তিগত বিবেচনার উপর। তাই নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া যে কোনো দাবিকে সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে কৌতূহল দেখা গেছে। কেউ মনে করছেন তিনি ফিরলে রাজনীতিতে নতুন গতি আসতে পারে, আবার কেউ এটিকে নিছক গুজব হিসেবে দেখছেন। সবশেষে বলা যায়, ঈদের আগেই দেশে ফেরা এই দাবিটি এখনও নিশ্চিত নয়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এই ধরনের যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা জ্যাক রিড অভিযোগ করেছেন যে ইরান যুদ্ধে নিজের সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক এক দাবির তীব্র বিরোধিতা করে তিনি এই মন্তব্য করেন। গত সপ্তাহে হেগসেথ দাবি করেছিলেন যে ইরান যুদ্ধের বর্তমান যুদ্ধবিরতি ৬০ দিনের সেই সময়সীমার মধ্যে একটি বিরতি বা পজ হিসাবে গণ্য হবে, যেই সময়ের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই বিদেশি শক্তি প্রয়োগ করতে পারেন। রবিবার এবিসির দিস উইক অনুষ্ঠানে রোড আইল্যান্ডের সিনেটর জ্যাক রিড বলেন, সংবিধানে ফুটবল খেলার মতো কোনো টাইম আউট বা বিরতির বিধান নেই, প্রেসিডেন্টকে অবশ্যই আইন মেনে চলতে হবে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট উল্লেখ করে রিড জানান, যদি প্রশাসন মনে করে যে নিরাপদ সেনা প্রত্যাহারের জন্য বাড়তি সময় প্রয়োজন, তবে ৬০ দিনের এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে। তবে সেক্ষেত্রে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে। রিড অভিযোগ করেন, আমাদের কিছুই জানানো হয়নি, প্রেসিডেন্ট আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত এড়াতে একটি বিস্তৃত শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো এই প্রস্তাবের নতুন ও চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার। সূত্রমতে ইরানের এই শান্তি পরিকল্পনা মূলত ৩টি প্রধান ধাপে বিভক্ত। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল আগামী ৩০ দিনের মধ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তিতে উপনীত হওয়া। ১. যুদ্ধবিরতি ও অনাক্রমণ চুক্তি। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে একটি অনাক্রমণ চুক্তিতে আসতে হবে। এর ফলে ভবিষ্যতে কেউ কাউকে আক্রমণ করবে না এমন নিশ্চয়তা থাকতে হবে। মূলত মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি টানাই এর লক্ষ্য। ২. হরমুজ প্রণালী ও বন্দর উন্মুক্তকরণ। প্রথম ধাপে ইরান ধাপে ধাপে কৌশলগত হরমুজ প্রণালী খুলে দেবে এবং সমুদ্রের মাইন অপসারণের দায়িত্ব নেবে। বিনিময়ে ইরানের বন্দরগুলোর উপর থাকা মার্কিন অবরোধ প্রত্যাহার করতে হবে। ৩. পারমাণবিক সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা মুক্তি।
দ্বিতীয় ধাপে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬% নামিয়ে আনতে রাজি হয়েছে, যা জিরো স্টোরেজ নীতি অনুযায়ী পরিচালিত হবে। তবে ইরান তাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস বা স্থাপনা ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি অর্থ পর্যায়ক্রমে ছেড়ে দিতে হবে। ৪. আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা। তৃতীয় ও শেষ ধাপে তেহরান তাদের আরব প্রতিবেশী দেশগুলোর সাথে একটি কৌশলগত সংলাপ শুরু করার প্রস্তাব দিয়েছে। এর লক্ষ্য হল পুরো মধ্যপ্রাচ্যকে অন্তর্ভুক্ত করে একটি সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। এই প্রস্তাবের আওতায় ইরান ও তার মিত্ররা হামলা বন্ধ রাখবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেও ইরান বা তার মিত্রদের উপর হামলা থেকে বিরত থাকতে হবে। মার্কিন প্রশাসন এই প্রস্তাবের উপর কী প্রতিক্রিয়া জানায়, এখন সেটিই দেখার বিষয়। ইরানের সাথে চলমান যুদ্ধ নিয়ে তীব্র অভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ আমেরিকানদের মধ্যে এর ক্রমহ্রাসমান জনপ্রিয়তা ট্রাম্প প্রশাসনের জন্য এক নতুন সংকট তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই যুদ্ধের ভয়াবহ বাস্তবতার চিত্র। প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী এই সংঘাত মার্কিন অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। যুদ্ধের ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। বিশেষ করে আগামী নির্বাচনের আগে এই অজনপ্রিয় যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, শুরুতে ইরানকে চাপে রাখার কৌশল হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হলেও বর্তমানে এটি একটি অন্তহীন সংঘাতে পরিণত হয়েছে। হোয়াইট হাউসের অভ্যন্তরেও এই যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে মতভেদ। একদিকে সামরিক অবস্থান বজায় রাখার জেদ, অন্যদিকে জনমতের চাপ। এই দুইয়ের মাঝে পড়ে ট্রাম্পের নীতি এখন কঠিন পরীক্ষার সম্মুখীন।